এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন রাস্তায় নামছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিন খাস কলকাতায় সংহতি মিছিলে হাঁটবেন মমতা। সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে কলকাতায় একটি জনসভাও করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমাদের এখানে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি প্রোগ্রাম হয়, 22শে জানুয়ারি আমি নিজে একটা প্রোগ্রাম করব। আমি নিজে সকালে কালীঘাট যাব, মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের লোককে নিয়ে একটি মিছিল করব। হাজরা থেকে মন্দির, মসজিদ, গুরুদ্বার ছুঁয়ে পাকসার কাছে একটি জনসভা করব। ওই দিন দলের তরফে রাজ্য জুড়ে কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। মমতা জানিয়েছেন, ওই দিন রাজ্য জুড়ে বুথে বুথে সম্প্রতি মিছিল করবে তৃণমূল। রাম মন্দির উদ্বোধন 2024 সালে লোকসভার আগে বিজেপির মূল অস্ত্র হতে চলেছে, সেটা বিরোধী শিবিরও ভালোভাবেই জানে। কিন্তু এ পর্যন্ত কোনো বিরোধী দলই বিজেপির ওই হিন্দুত্বের পাল্টা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারেনি। কংগ্রেস রাম মন্দির উদ্বোধন বয়কট করলেও পাল্টা কর্মসূচি তারাও ঘোষণা করেনি। তৃণমূলই সম্ভবত প্রথম বিরোধী দল হিসাবে মন্দির উদ্বোধন দিন পাল্টা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে কর্মসূচি ঘোষণা করলো। অন্যদিকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের নামে রামকে নিয়ে যখন বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগে সরব বিরোধীরা, তখন সেই অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন দলেরই সাংসদ দেবশ্রী চৌধুরী। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য তুলে ধরে তিনি বললেন, অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, আমরা রামকে নিয়ে রাজনীতি করি, এটাই আমাদের দোষ। রায়গঞ্জ বন্দর এলাকায় রাম সীতা মন্দিরের সাফাই কর্মসূচি পালন করেন দেবশ্রী চৌধুরী। এরপর তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, আমরা রামকে নিয়ে রাজনীতি করি, এটাই আমাদের অপরাধ। দেবশ্রী চৌধুরীর এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার মুখপাত্র সন্দীপ ঘোষ বলেন, রামকে যেন বদনাম না করা হয়। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে তার বক্তব্য আরও একবার প্রমাণ করে দিল। লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য দেবশ্রী চৌধুরীকে চ্যালেঞ্জও ছুড়েছেন সন্দীপ বিশ্বাস। যাব পরের খবরে। সন্দেশখালির মামলায় মুক্ত হতে চায় সোমবার কলকাতা হাইকোর্টের আইনজীবী দিয়ে আবেদন জানান শেখ শাহজাহান। তারপরেই বিচারপতি তৃণমূল কংগ্রেস নেতার আইনজীবীকে প্রশ্ন করেছিলেন, আত্মসমর্পণ করছেন না কেন। আর আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে তার আইনজীবী জানালেন, এখনই এই মামলায় যুক্ত হতে চান না শেখ শাহজাহান। একদিন আগেই নিখোঁজ তৃণমূল কংগ্রেস নেতার পক্ষ থেকে মামলায় যুক্ত হওয়ার আবেদন করা হয়েছিল, পরদিন তা প্রত্যাহার করা হচ্ছে। সুতরাং এই ভোলবদল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, তবে কেন এমন করলেন সেটা জানানো হয়নি। এদিকে 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে নিজের অবস্থান বদলে ফেললেন শেখ শাহজাহান। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে শাহজাহানের আইনজীবী বলেন, আমার মক্কেল এখনই মামলায় যুক্ত হতে চাইছেন না, তাই আগের আবেদন ফিরিয়ে নিতে চাই। গত 5ই জানুয়ারি শুক্রবার সন্দেশখালীতে ইডি অফিসাররা গেলে তাদেরকে মারধর করা হয়, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা করা হয়। এই কাজে শেখ শাহজাহানের উস্কানি দিয়েছে বলে অভিযোগ করে ইডি। তারপর সোমবার সন্দেশখালীর ঘটনার প্রায় 10 দিন পর সেই শাহজাহানের সাড়া মিলে কলকাতা হাইকোর্টে। সেদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি, তবে সশরীরে নয়, আইনজীবীর মাধ্যমে বক্তব্য পেশ করেন শাহজাহান। পাশাপাশি সম্প্রতি তৃণমূল কংগ্রেসের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব লেগেছিল, সেটা নিয়ে দলের অনেক নেতা মন্ত্রী নানা কথা বলেছেন। সুতরাং আড়াআড়িভাবে ভাগ হয়ে পড়ে দুই গোষ্ঠী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি। অনেকে চাউর করেছিলেন ডায়মন্ড হারবারে আটকে থাকবেন অভিষেক, লোকসভা নির্বাচনে অল আউট খেলবেন না, মাঠে নামবেন না, সেটা যে হচ্ছে না তা পৈলানের সভা থেকেই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজ মঙ্গলবার 1লা মে দেখা গেল তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত এক্স হ্যান্ডেলের কভার পিকচার পাল্টে ফেলেছে। আর সেখানে দেওয়া ছবিতে সামনে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার একটু পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই বার্তা একেবারে স্পষ্ট, সেটা হলো দলের শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1 ও 2 হিসাবে দুজনকে দেখা যেতে পারে, কিন্তু সমীকরণ এবং রসায়ন স্পষ্ট, তাদের মধ্যে কোনো দূরত্ব নেই। এইগুলি যারা চাওর করছেন তাদের কোনো উদ্দেশ্য আছে। ছবি দিয়ে যেন সেই বার্তাই দিয়ে দিলেন মমতা অভিষেক। অর্থাৎ মমতা অভিষেকের মধ্যে দ্বন্দ্বের যে খবর চাউর হয়েছিল সেটা অতীতের একেবারে ভুলভাল খবর। তাহলে কবে দেখা যাবে লোকসভা নির্বাচনের প্রচারে? তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, শীঘ্রই বাংলা জুড়ে মিছিল মিটিং করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখব পরের খবর। রেশন দুর্নীতির তদন্তে বাকিবুর রহমানের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে বিস্ফোরক দাবি করল ইডি। তাদের দাবি, বাকিবুরের সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা এসেছে তার অর্ধেকেরই বেশি নগদে। মোট 228 কোটি টাকা নগদে জমা পড়েছে ওই অ্যাকাউন্টে। টাকার উৎস কি তা জানতে পারেননি বাকিবুর।
চার্জশিটে ইডি জানিয়েছে বাকিবুর রহমানের সংস্থা এমপিজি রাইস মিলের অ্যাকাউন্টে মোট 419 কোটি টাকা জমা পড়েছে। তার মধ্যে 228 কোটি টাকা জমা পড়েছে নগদে। এ ব্যাপারে বাকিবুরের সংস্থার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জয়শঙ্কর গুপ্তাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন এই টাকার কোনো উৎস জানেননি বাকিবুর। জানিয়েছেন চাল ও আটা বিক্রির জমা টাকা নগদে এসছে। টাকা যেহেতু নগদে জমা পড়েছিল, ফলে উৎস খতিয়ে দেখার সুযোগ ছিল না তার কাছে। ইডির অনুমান এই 228 কোটি টাকা পুরোটাই রেশন দুর্নীতি। রেশনের চাল খোলা বাজারে সস্তায় বিক্রি করে নগদের দাম নিয়েছেন বাকিবুর। তারপর সেই চালকে তার মিলের চাল বলে খাতায় কলমে দেখিয়ে দুর্নীতির ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেছেন তিনি। এই টাকা যে মিলের চাল ও আটা বিক্রির, তা আদালতে প্রমাণ করতে হবে বাকিবুরকে। যাব পরের খবরে। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করার পর এবার পশ্চিমবঙ্গের কেন্দ্রের উজ্জ্বলা যোজনা বন্ধ করার ফন্দি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য প্রশাসনের অপব্যবহার করছেন দাবি। এই দাবি করে সোশ্যাল মিডিয়ায় টুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ ব্যাপারে মুখ্য সচিবের হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠিও লিখেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল সাইটে শুভেন্দুবাবু লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত কারণ পশ্চিমবঙ্গের 1,23,71,022টি বাড়ি থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করা হয়েছে। তিনি রাজ্যের মানুষকে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনার মতো প্রকল্প থেকে বঞ্চিত করছেন। এবার প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার জনপ্রিয়তা টের পেয়ে প্রকল্পটি রাজ্যে বন্ধ করতে তিনি প্রশাসনের অপব্যবহার করছেন। তথ্য পেশ করে শুভেন্দুবাবু দাবি করেছেন উজ্জ্বলা যোজনার প্রথম পর্বে মোট উপভোক্তার 11% ও দ্বিতীয় পর্বে মোট উপভোক্তার 17.26% পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, আমি এ ব্যাপারে মুখ্য সচিবের হস্তক্ষেপ চেয়ে তাকে একটা চিঠি লিখেছি। চোখ রাখবো পরের খবরে। ফ্ল্যাট প্রতারণা মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে আদালতে হাজিরা দিতে হবে, মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে আলিপুর জজ কোর্ট। এর আগে একাধিকবার মামলা শুনানিতে হাজির হননি নুসরাত, তার আইনজীবীকে পাঠিয়েছেন। এবার আদালত স্পষ্ট জানিয়েছেন আদালত কক্ষে সশরীরে হাজির হতে হবে বসিরহাটের তৃণমূল সাংসদকে। সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড একটি সংস্থার ডিরেক্টর ছিলেন নুসরাত 2014 থেকে 25 সালে। সে সময় ফ্ল্যাট দেওয়ার নাম করে ব্যাংকে কর্মীদের কাছ থেকে টাকা নেয় এই সংস্থাটি। 400-এর বেশি প্রবীণ নাগরিকের থেকে 5.5 লক্ষ টাকা নেয় এই সংস্থাটি। বদলে তাকে 1000 বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু পরে সেই ফ্ল্যাট তারা পাননি। এরপর তারা আলিপুর আদালতে মামলা করেন। বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা এই ব্যাংক কর্মীদের নিয়ে ইডির দপ্তরেও গিয়েছিলেন। এর মধ্যে নুসরাত পাম এভিনিউ একটি ফ্ল্যাট কেনেন। ব্যাংক কর্মীরা গড়িয়াহাট থানায় নুসরাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। দেখব পরের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্কে বড়সড় স্বস্তি পেয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার বিরুদ্ধে দেওয়া মানহানির মামলায় স্থগিত দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ওই মানহানির মামলায় ভবিষ্যৎ নিয়ে গুজরাট হাইকোর্টকে 4 সপ্তাহের মধ্যে ফয়সলা করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করে তার ডিগ্রির প্রমাণ চেয়ে জাতীয় তথ্য কমিশনের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। কেজরির আবেদনের ভিত্তিতে চিফ ইনফরমেশন কমিশন প্রধানমন্ত্রীর দপ্তরে পাবলিক ইনফরমেশন অফিসারকে মোদীর ডিগ্রির প্রকাশের নির্দেশ দিয়েছিল। একই মর্মে নির্দেশ দেওয়া হয়েছিল গুজরাট ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে পাবলিক ইনফরমেশন অফিসারদেরও। গুজরাট হাইকোর্টের বিচারপতি বীরেন বৈষ্ণবের সিঙ্গল বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দেয়। প্রধানমন্ত্রী দেওয়া তথ্য অনুসারে 1978 সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়েছেন। মাস্টার্স করেছেন 1983 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। গুজরাট হাইকোর্টের সলিসিটর জেনারেল তুষার মেহতার যুক্তি ছিল, একজন ডক্টরেট এবং একজন শিক্ষাগত যোগ্যতাহীন ব্যক্তির মধ্যে গণতন্ত্রের কোনো বিভাজন করা হয় না। পরের খবর। সাংবাদিক বৈঠকে দলীয় কর্মসূচি ঘোষণা করতে গিয়ে অযোধ্যার রাম মন্দিরের নাম উচ্চারণ করা এড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে বসে তৃণমূল নেত্রী হিসাবে সাংবাদিক বৈঠক করেন তিনি। যদিও তা নতুন কিছু নয়, সেখানে 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়। এদিন মমতা বলেন, আপনারা আমাকে বারবার জিজ্ঞাসা করছেন বিভিন্ন মন্দির নিয়ে। আমি বারবার বলেছি ধর্ম যার যার, উৎসব সবার। 22 জানুয়ারি আমি নিজে দলীয়ভাবে একটি র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দির যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে একটি মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদুয়ার, ওখানে অনেক গির্জাও আছে, সবকিছু ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে একটি র্যালি করব। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলটা করব। এছাড়াও প্রতিটা জেলায় ব্লকে
22শে জানুয়ারি বেলা 3টায় সম্প্রতি মিছিল হবে সবাইকে নিয়ে। এর আগে গত 28শে ডিসেম্বর হাওড়ার ডুমুরজোলা হেলিপ্যাড থেকে উত্তর চব্বিশ পরগনার দলীয় জনসভায় যাওয়ার জন্য শুনেই মেজাজ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছুই জানি না। বলতে বলতেই হেলিকপ্টারের দিকে হাঁটতে শুরু করেন তিনি। সঙ্গে থাকা প্রশাসনিক আধিকারিকদের এই প্রশ্ন করার জন্য সাংবাদিকদের প্রতি বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।